ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের কোচিং সেন্টারে এবং স্কুলে পড়িয়ে আসছি। অসংখ্য ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করে আসছে এবং প্রতি বছর ভালো রেজাল্ট করছে। চিন্তা নেই, তোমরাও করবে। কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের যারা আছো, অনেকেই চেয়েছো যে সংসদ নমুনা প্রশ্ন যা এত বছর ধরে প্রশ্ন হয়ে যাচ্ছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা। যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখন যে সদস্য হন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, বেল আইকন অল ক্লিক করে রাখো এবং তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের যারা এডুকেশন ছাত্রী আছে তাদেরকে এই ভিডিওটি ঠিক জায়গায় শেয়ার করে দাও। তাহলে আমি তোমাদের পরপর সব পরীক্ষার আপডেট দিতে সক্ষম হব। চলো দেরি না করে দেখিয়ে দিই যে এডুকেশনের এবছর 2024 যারা পরীক্ষা দিচ্ছ তাদের পর্ষদের নমুনা উত্তর কি আছে। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো তোমাদের 4টা গ্রুপ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এইভাবে তোমাদের থাকে। গ্রুপ এ থেকে 1 নম্বর 9টা এমসিকিউ বেছে লিখো, এক কথায় 1 নম্বর 5টা, 8 নম্বর 2টি, মোট 30 নম্বর। গ্রুপ বি থেকে থাকে 1 নম্বর এমসিকিউ 9টা, এক কথায় 5টা, 8 নম্বর 2টো, মোট তোমাদের আছে 30। গ্রুপ সি থেকে 1 নম্বর 3টে এমসিকিউ, 1 নম্বর 3টে এসিকিউ এক কথায়, আর 4 নম্বর 1টা, মোট 10। এবং গ্রুপ ডি থেকে 1 নম্বর 3টে এমসিকিউ বেছে লিখো, 1 নম্বর 3টে এসিকিউ এক কথায়, 4 নম্বর 1টা, মোট 10। টোটাল বেছে লিখো 24টি, এক কথায় 16টি, আর 8 নম্বরে 40, আর তোমাদের মোট হচ্ছে 80, আর 20 নম্বর প্রজেক্ট। চলো দেরি না করে দেখে দিই যে পর্ষদ নমুনা প্রশ্ন 1 যেটা আছে 4টা গ্রুপ থেকে। সেট 1 প্রশ্ন তোমাদের ফার্স্টে দেখো, শিখনে মৌলিক উপাদান সংখ্যা। উত্তর কী হবে? এখানে অ্যান্সার হবে তোমাদের 5টি। পরিণমন এক ধরনের কী হবে? স্বাভাবিক প্রক্রিয়া। জি উপাদান প্রয়োজন হয়। উত্তর হবে এখানে সমস্ত কাজে। অ্যাপারেন্ট অনুবর্তনের প্রবক্তা। উত্তর হবে এখানে স্কিনার। তারপর দেখো আধুনিক শিক্ষা। উত্তর শিশুকেন্দ্রিক শিক্ষা। প্রাচীন অনুবর্তন হলো, উত্তর হবে এস টাইপ। তারপর দেখো ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্তর। উত্তর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে কি বলছি আমরা? এখানে তোমাদের প্রসার বা রেঞ্জ। তারপর দেখো কি প্রশ্ন আছে এখানে, পরিসংখ্যান 7 হলে ট্যালি চিহ্ন এর উত্তর কি হবে? এই অপশনের মধ্যে ট্যালি চিহ্ন হচ্ছে 12। তারপর দেখো নেক্সট সেট যেটা আছে এটা তোমাদের অ্যান্সার কি এটা দেখিয়ে দিলাম। তারপরে শর্ট অ্যান্সার প্রশ্ন এক কথায়। বুদ্ধির একটি বৈশিষ্ট্য কি হবে? বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা। প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ কী? উত্তর হবে দেখো 1 মিনিট দাঁড়াও। প্রচেষ্টা ভুল শিখনে কৌশলের অর্থ বারবার প্রচেষ্টা ও ভুলের মধ্য থেকে নির্ভুল প্রতিক্রিয়াটি নির্দিষ্ট এবং ভুল যে প্রচেষ্টাগুলি বাতিল করে দেওয়া। থর্নডাইক পাজল বক্স কাকে বলে? থর্নডাইক বলেছেন উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগমূলক বন্ধনে শিখনে সম্পন্ন হয়। এই জন্য একটি ক্ষুধার্ত বিড়ালকে নিয়ে পরীক্ষা করেছিলেন। বিড়ালটিকে এটি খাঁচায় আবদ্ধ রাখা হয়েছিল এবং তার নাম থর্নডাইক দিয়েছিলেন পাজল বক্স। খাবার বাইরে রাখা ছিল। প্রথমে এলোমেলোভাবে চেষ্টা করতে থাবাটি যখন ছিটকারির উপর পড়ে তখন খাঁচাটি খুলে যায়, বিড়াল খাবার পায়। প্রাচীন অনুবর্তন আবিষ্কারককে? উত্তর রাশিয়ান শারীরতত্ত্ববিদ ইভান প্যাভলভ। অথবা প্রশ্ন গ্যাগনিক শ্রেণীবিভাগ অনুযায়ী সবথেকে উচ্চ পর্যায়ের শিখন। উত্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। মনোযোগের 2টি বস্তুগত নির্ধারক কী হবে? তীব্রতা ও অভিনবত্ব। 15 থেকে 20 শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় কী হবে? 75.5। মিডিয়ান কাকে বলে? সরল শ্রেণীর রাশি তথ্যমালা মোট রাশির সংখ্যা অযুগ্ম হলে তাদের মানের ক্রমানুসারে যে তাদের মানের 1 মিনিট দেখো তাদের মানের ক্রমানুসারে সাজালে ঠিক মাঝখান যে রাশি হয় তারই নাম কিন্তু মধ্যম মান। কিন্তু রাশির মোট যুগ্ম সংখ্যা হলে তাদের মানে ক্রমানুসারে সাজালে মাঝখানে 2টি রাশি কিন্তু পাওয়া যায়, যার নাম কিন্তু মধ্যম মান। তারপরে দেখো কোনো পরিসংখ্যা মধ্যমান হলে সেই মধ্যবিন্দু
যার উপরে নিচে শতকরা 50% স্কোর অবস্থান করে, এটা পড়ে লিখতে হবে। তারপর দেখো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন তোমাদের যেটা আছে দেখিয়ে দিই। ডেসক্রিপটিভ প্রশ্ন এরকম একটা থাকে, এইরকম তোমাদের নিম্নলিখিত স্কোরগুলি থেকে একটি পরিসংখ্যান বন্টন করে, বন্টনটি 35, 39, 40 ডট ডট থেকে শুরু করো, বন্টনটিতে গড় নির্ণয় করো 40, এরভাবে থাকবে একটি প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর হচ্ছে এইখান থেকে শুরু, এটা আমি পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে স্ক্রিনশট নিয়ে রেডি করতে পারো। দেখো এইখান থেকে আমি তো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, এই স্ক্রিনশট নিতে পারো, এইখান থেকে এই অবধি হচ্ছে এটার উত্তর। তাহলে এটা হলো প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের 8 নম্বর এই কোশ্চেনটির, আর উত্তরটা হচ্ছে এইখান থেকে এতটি আর এইখান থেকে এইটি। তোমরা এটা কিন্তু অবশ্যই আবার বলছি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখিয়ে দিলাম। চলো পরের প্রশ্ন, পরের পেজ, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। এখানে আছে থর্নডাইকের শিখনের সূত্রগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে কোনো একটির গুরুত্ব আলোচনা করো। থর্নডাইকের শিখন সূত্রগুলি কি হবে? দেখো, সূত্র হচ্ছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার যে পরিমার্জনীয় সংযোগের মাধ্যমে যদি সুখকর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, আর যদি ওই সংযোগের মাধ্যমে তোমার বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয়। পরিমার্জনের সংযোগ বলতে থর্নডাইক উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সেই ধরনের সংযোগের কথা বলেছেন যা শিখনের মাধ্যমে সংস্কার করা যায়। 2, অনুশীলন সূত্র এর দুটি অংশ। নাম্বার 1, অনভ্যাসের সূত্র। অন্য অবস্থা ঠিক থাকলে উদ্দীপক প্রতিক্রিয়ার পরিবর্তনে বন্ধন স্থাপনের পরে যদি তাকে বারবার চর্চা করা হয় তবে সেই সংযোগের শক্তি বাড়ে। আর অনভ্যাসের সূত্র কি বলছে দেখো, অনভ্যাসের সূত্র বলছে দেখো যে কোনো পরিবর্তনীয় উদ্দীপক প্রতিক্রিয়া যখন স্থাপনের পর বহুদিন চর্চা না করলে তার মধ্যেকার বন্ধন শিথিল হতে থাকে। অন্যান্য অবস্থা ঠিক থাকলে, ঠিকঠাক বলতে থর্নডাইক ফলপ্রাপ্তির কথা বলেছেন। ফল আনন্দদায়ক হলেই এছার বন্ধনের শক্তিকে চর্চার দ্বারা বাড়ানো সম্ভব। 3, প্রস্তুতির সূত্র কি বলছে? থর্নডাইক মনে করেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সম্বন্ধ স্থাপন করতে হলে ব্যক্তির উন্মুখতা দরকার। তিনি বলেছেন যে উত্তেজনা স্নায়ু বহন করতে প্রস্তুত থাকে তাকে বহন করতে দিলে ব্যক্তির তৃপ্তি আসে, আর যে উত্তেজনা স্নায়ু বহন করতে রাজি নয় তাকে জোর করে বহন করতে দিলে বিরক্তি আসে। যে কাজের জন্য দেহ উন্মুখ তা করতে না দিলেও আসে বিরক্তি। থর্নডাইক প্রস্তুতি ও উন্মুখতা বলতে এখানে দৈহিক প্রস্তুতির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। এই প্রস্তুতি অবশ্যই পরিণমন ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তারপরে প্রশ্ন দেখো, শিখন ও পরিণমনের সম্পর্ক এবং শিখনের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা কি? 4+4। দেখো, প্রক্রিয়া দুটির অন্যতম বৈশিষ্ট্য হলো উভয়ের উপর নির্ভরশীল। শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো কি? পরিণমন। যথাযথ পরিণমন ছাড়া শিখন অসম্ভব। আবার অনেক ক্ষেত্রে শিখন পরিণমনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে, যেমন দৈহিক অনুশীলন দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। তাই বলা যায় শিখন ও পরিণমন পরস্পর সম্পর্কযুক্ত এবং উভয়ের শিশুরই জীবন বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনোবিদরা পরীক্ষা নিরীক্ষায় দেখিয়েছেন উপযুক্ত পরিণমন ঘটলেই বিশেষ বিশেষ শিখন সম্ভব হয়। নার্ভতন্ত্রের বৃদ্ধি ও বিকাশ নির্ধারণ করে শিশু কী শিখতে পারে, কতখানি লিখতে পারে। বাস্তবে দেখা গেছে কোনো বিষয় শেখার জন্য শিশুর নির্দিষ্ট পরিণতি প্রয়োজন। এই কারণে 3 বছর বয়সী শিশুদের তোমাদের ভাষা সাহিত্য জটিল অঙ্কের সমাধান শেখালে তা কোনোদিন সফল হবে না। তাই বলা যায় পরিণমনই এক্ষেত্রে শিশুর শিখনের পরিসীমা ঠিক করে দেয়। সেজন্য বলা যায় উপযুক্ত পরিণমন ঘটলে তবেই শিখনের কাজটি শুরু করা উচিত। অপরদিকে শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে শিখনের ভূমিকা অপরিসীম।
এই কারণে অনেক শিক্ষাবিদ মন্তব্য করেছেন যে শিখন ও পরিণমন দুটি পরস্পর বিরোধী ধারণা। শিশুর সামগ্রিক বিকাশে উভয়ের আবশ্যকতা আছে। এবার দেখো শিখনের ক্ষেত্রে পেশনার কী ভূমিকা আছে। শিখনের ক্ষেত্রে পেশনা বিভিন্নভাবে কাজ করে। এক, পেশনা শিক্ষার্থীকে কর্মে উদ্বুদ্ধ করে, অভ্যন্তরীণ উদ্যমকে জাগাতে পারে। সুতরাং উপযুক্ত উদ্বোধক প্রয়োগ করে শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর বিশেষ কোনো আচরণ সৃষ্টি করা। দুই, বিভিন্ন ব্যক্তির পেশনার বিভিন্নতা অনুযায়ী আচরণ করে। আচরণের পিছনে থাকে ব্যক্তির আগ্রহ। সুতরাং ব্যক্তির আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচিত হলে শিক্ষার্থী তৃপ্তি পায়, সফলতা আসে। শিক্ষার্থীর বিষয়ের প্রতি পেশনা তার আগ্রহের দ্বারা নির্ধারিত হয়। তিন, শিক্ষাকে কার্যকরী করার জন্য শিক্ষার্থীর অভ্যন্তরীণ পেশনাকে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী করতে হবে। শিক্ষার্থীর প্রচেষ্টাও শিক্ষার লক্ষ্য অনুযায়ী হবে, ফলে সময় ও শ্রম বাঁচবে। এটি লক্ষ্য পূরণ হলে শিক্ষার্থীর পরবর্তী লক্ষ্য পূরণের জন্য সচেষ্ট হবে। চার, পেশনা শিক্ষার্থীর শিখন কৌশলকে প্রভাবিত করে। জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করার জন্য উপযুক্ত পরিবেশ রচনা করতে হবে। তাই পেশনা জাগ্রত করতে হবে। এই জাতীয় পেশনা শিক্ষার্থীর শিখনকে মনোযোগী করে তোলে। পাঁচ, পেশনা শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হলে তা মূল্যায়নের স্বাধীনতা তাদের থাকলে পেশনা শিক্ষার্থীর ব্যক্তিত্বের উন্মেষ ঘটাবে এবং যা শিক্ষাক্ষেত্রে একান্ত প্রয়োজন। যে চারটা গ্রুপ ছিল তার বি এইটা শেষ হলো। এবার শুরু হচ্ছে গ্রুপ বি। তোমার জানো চারটা গ্রুপ থাকে। গ্রুপ বি থেকেও তোমাদের এমসিকিউ দেখো 1 নম্বর 9টা বেছে লিখো। এক্সটিরিয়র কাস্ট বলতে বোঝায় ওবিসি। তারপরে দেখো প্রথম বিদ্যালয় কুমুলেট রেকর্ড কার্ড ব্যবহার মাধ্যমিক শিক্ষা। 15 নম্বর ধারা আছে নারীদের বিশেষ শিক্ষার জন্য। তারপরে দেখো বৃত্তিমূলক, নেক্সট কোশ্চেন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সম্পর্কিত একটি সংস্থা AICTE। The citizens of the country have a fundamental right to education and every child citizen of his country has a right to free education until complete the age 14 years বলেছেন সুপ্রিম কোর্ট। উত্তর সুপ্রিম কোর্ট। তার MIL পুরো নাম হচ্ছে মিনিমাম লেভেল অফ লার্নিং, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান। এর মধ্যে ITI। কোন কমিশন মাধ্যমিক শিক্ষায় 7টি প্রবাহের কথা বলেছেন? মোদালিয়ার কমিশন। উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য NEP 1986 নীতি ড্যাশ মুক্ত বিশ্ববিদ্যালয়। এটি অ্যান্সার কিবোর্ড। তারপরে শর্ট টাইপ প্রশ্ন দেখো তোমাদের শর্ট টাইপ 1 নম্বরে 5টি। প্রথম প্রশ্ন আছে যে কি না ভারতবর্ষে কাদের তপশিলি উপজাতি বলা হয়? উত্তর হচ্ছে ভারতবর্ষে যারা আদিম উপজাতিভুক্ত, যাদের উপজাতি হিসেবে সংবিধানের তপশিলি অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে তপশিলি উপজাতি বলা হয়। জনগণনা 2001 অনুসারে ভারতবর্ষের সংবিধানের 740টি উপজাতি বা ট্রাইবসের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো যেটা আছে তোমাদের নেক্সট অথবা প্রশ্ন, আমাদের দেশে তপশিলি জাতি হিসেবে কাদের পরিগণিত হয়? আমাদের দেশে তপশিলি অন্তর্ভুক্ত জাতিগোষ্ঠী দেখো কাদের বলা হয়? আমাদের দেশের সংবিধানের তপশিলি জাতি গোষ্ঠী যারা আদি যুগের ব্রাহ্মণ, কায়স্থ, তোমার বৈশ্য, শূদ্র জাতিগোষ্ঠীর বাইরে এবং গোড়ায় হিন্দু মতবাদ অনুযায়ী অন্তজ অস্পৃশ্য সামাজিক সুবিধা বঞ্চিত এবং সাধারণভাবে দলিতভাবে পরিচিত তাদেরই তপশিলি জাতি বলা হয়। জনগণনা 2011 অনুসারে ভারতের সংবিধানে 1108টি তপশিলি জাতি উপজাতি আছে, তপশিলি জাতিভুক্ত আছে। পরে কোশ্চেন, কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন? 1949 সালে। তারপরে কোশ্চেন, মুদালিয়ার একটা মিনিট, মুদালিয়ার কমিশন কার দ্বারা উল্লিখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো? উত্তর 1, প্রাথমিক শিক্ষা ও উচ্চতর শিক্ষার মধ্যবর্তী অংশ হিসেবে মাধ্যমিক শিক্ষাকে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষাস্তরে পরিগণিত করা। 2, তরুণ তরুণীদের দৃঢ় চরিত্র সৃষ্টির উপযোগী
শিক্ষা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে সামাজিক জীবনে দায়িত্বশীল নাগরিক হিসেবে অংশগ্রহণ করতে পারে। তোমরা ইচ্ছে করে স্ক্রিনশট নিতে পারো উত্তরগুলো। তারপর দেখো প্রাক প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নাম। উত্তর হচ্ছে নার্সারি এবং মন্টেসারি। বৃত্তিমূলক শিক্ষা বলতে কী বোঝো? বৃত্তিমূলক শিক্ষা বলতে বোঝায় শিশুকে তার ভবিষ্যতে জীবনে প্রয়োজনীয় যে কোনো বৃত্তির জন্য শিক্ষিত করে তোলা, যাতে শিশু ওই বৃত্তটি অবলম্বন করে ভবিষ্যতে জীবনে জীবিকা নির্বাহ করতে পারে। ইউজিসির পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। SUPW পুরো নাম হচ্ছে কি সোশিয়ালি ইউজফুল প্রোডাক্ট ওয়ার্ক। হয়ে গেল। এবার ডেসক্রিপটিভ প্রশ্ন তোমাদের আছে এই 8 নম্বর দুটি। তার ফার্স্ট কোশ্চেন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য এবং সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম নম্বরে ভাগ 3+2+3 তিনটে পাঠ। প্রথম পাঠ, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী এই স্তরের শিক্ষার উদ্দেশ্য হলো শিশুকে দায়িত্বশীল ও সুনাগরিক হবার জন্য প্রস্তুত করা, শিশুর মধ্যে যে সুস্থ অভ্যাস স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলা এবং নান্দনিক বৌদ্ধিক কৌতূহল সৃজনশীলতায় উৎসাহ দেন, শিশুর মধ্যে পরিচ্ছন্নতা বোধ নিয়মানুবর্তিত বোধ সৃষ্টি করা এবং গণতান্ত্রিক গুণগুলির বিকাশ সাধন। সাংগঠনিক কাঠামো, প্রাথমিক শিক্ষা হবে 7 থেকে 8 বছরের মধ্যে। এটি দুটি ভাগে বিভক্ত। 1 4 থেকে 5 বছরের নিম্ন প্রাথমিক স্তর, 2 বা 3 বছরের উচ্চ প্রাথমিক স্তর। পাঠ্যক্রম, নিম্ন প্রাথমিক স্তরে কি আছে? প্রথম থেকে চতুর্থ শ্রেণী একটি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। 2 গণিত। 3 পরিবেশ পরিচিতি। 4 সৃষ্টিধর্মী কাজ। 5 কর্ম অভিজ্ঞতা, সমাজসেবা এবং 6 শারীরবৃত্তীয়। উচ্চ প্রাথমিক যেটা আছে 5ম থেকে 8ম শ্রেণী কী কী আছে? 1 2টি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি বা ইংরেজি। 2 গণিত। 3 বিজ্ঞান। 4 সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান। 5 শিল্পকলা। 6 কর্ম অভিজ্ঞতা ও সমাজসেবা। 7 শারীরশিক্ষা। 8 নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দেখো কি আছে দেখি দিই। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের এক অন্যতম দিক হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। গ্রামের মানুষ যাতে গ্রামে বসবাস করতেই নিম্ন স্তরের শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা পেতে পারে, সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেন। আমাদের দেশের সমাজ সংস্কৃতি এবং অর্থনৈতিক জীবনের গ্রামীণ গুরুত্ব উপলব্ধি করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করেন। নিচে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করা হলো। 1 ভারতবর্ষে 80% মানুষ গ্রামে বসবাস করেন, তাই গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার প্রসারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 দেখো, গ্রামাঞ্চলে যেসব ছেলেমেয়েরা শহরে এসে পড়াশোনার সুযোগ পায় না, তাদের জন্য উচ্চশিক্ষার চাহিদা মেটানোর জন্য এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাটি অত্যন্ত অভিনব এবং সুপারিশগুলি গুরুত্বপূর্ণ। 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলির সুপারিশ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি উল্লেখযোগ্য দিক হচ্ছে গ্রামীণ শিক্ষা সম্পর্কে একটি সর্বাত্মক নতুন চেতনা ঘোষণা করা। 4 ভারতের সমাজ সংস্কৃতি এবং অর্থনৈতিক জীবনে গ্রামের গুরুত্ব অনুভব করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রাম্য জীবনের সঙ্গে সমন্বয় সাধন করার প্রয়াস গ্রামীণ বিশ্ববিদ্যালয়, যা বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। 5 আধুনিক ভারতবর্ষে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাবগুলি নিঃসন্দেহে প্রগতিশীল এবং যুগোপযোগী, কারণ কমিশনের সুপারিশগুলি প্রচলিত শিক্ষার মতো ভারতের ভারাক্রান্ত হবে না। 4 গ্রামীণ উচ্চশিক্ষা শহরের উচ্চশিক্ষার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। শহরে ও গ্রামের অধিবাসীদের জীবনযাপন, শিক্ষার মান, সামাজিক সমস্যার পার্থক্যের দিকে লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার পরিকল্পনা বিশেষ গুরুত্বপূর্ণ। 7 গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ক্ষেত্রে
প্রাধান্য পায় জনশিক্ষা, কৃষিবিদ্যা, গ্রামীণ শিল্প, গ্রামীণ কারিগরি, গ্রামোন্নয়ন, সমাজ উন্নয়ন প্রভৃতি। কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষাদান পদ্ধতি ও অন্যান্য বিষয়ের পরিকল্পনা করার সময় গ্রাম্য জীবনের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে সুপারিশগুলি করেছিলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ উচ্চশিক্ষার সুপারিশগুলি পর্যালোচনার জন্য 1954 সালে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়। এই কমিটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিবর্তে পরীক্ষামূলকভাবে গ্রামীণ সংস্থা, যেটাকে আমরা বলছি যে রুরাল ইনস্টিটিউট স্থাপনের পরামর্শ দেন। পরবর্তী ক্ষেত্রে এই সংস্থাগুলিতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যেতে পারে। 1954 সালে গ্রামীণ উচ্চশিক্ষা কমিটির সুপারিশে গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পরিষদ, যেটা ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার সেকেন্ডারি এডুকেশন, প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কর্তৃক যে প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় এর পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন সি, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। ভারতবর্ষে কারিগরি শিক্ষার সমস্যাগুলি দেখো। 4+4। বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক। 1, আধুনিক সমাজে জীবনযাত্রা যত জটিল থেকে জটিলতর হলো, উৎপাদনের কৌশলও জটিল হতে পড়ল। 2, সেনা। সেই জন্য প্রাতিষ্ঠানিক বৃত্তি শিক্ষা শিক্ষার্থী জীবনে একান্তভাবে প্রয়োজন হয়ে পড়েছে। 2, বৃত্তিমূলক শিক্ষা অনেকটাই বিস্তৃত, কারণ যে কোনো কাজে মানুষ নিয়োজিত হলে তাকে বলে যে অকুপেশন। কোনো রকম নির্দিষ্ট সীমানা এই শিক্ষা ব্যবস্থায় পরিকল্পিত করা যায় না, এর মধ্যে যে কোনো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। তারপরে দেখো পাঠ কারিগরি শিক্ষার বৈশিষ্ট্য। 1, কারিগরি শিক্ষার 1 কারিগরি শিক্ষা সম্পূর্ণভাবে ব্যক্তি স্বাতন্ত্র্য নীতির উপর প্রতিষ্ঠিত এবং এর ফলে শিক্ষার্থী নির্দিষ্ট বৃত্তির প্রতি আগ্রহ বৃদ্ধি পায় ও শিক্ষাক্ষেত্রে সময় অর্থ শ্রমের অযথা ব্যয় রোধ করে। এর ফলে শিক্ষার্থীর দক্ষ কর্মী গড়ে ওঠে। 2, এই ধরনের শিক্ষার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য শিক্ষার্থীকে বৃত্তি সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন করে তোলে, উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করে। ভারতবর্ষে কারিগরি শিক্ষার সমস্যা কী কী? 1, শিক্ষাগত, 2, গুণগত, 3, পরিমাণগত, 4, প্রশাসনগত। অনেক ক্ষেত্রে কারিগরি শিক্ষা প্রধানত তত্ত্বগত, তত্ত্ব ও প্রয়োগের মধ্যে সমন্বয় নেই। কারিগরি শিক্ষার সরকারি ও বেসরকারি উদ্যোগী প্রতিষ্ঠান চলে, উভয়ের মধ্যে সুযোগ সুবিধা পরিকাঠামোগত ক্ষেত্রে সমস্যা আছে। এবং দেখো ফ্যাকাল্টির মধ্যে বেতন ফারাক আছে, যোগ্য পরিকাঠামো, যোগ্য শিক্ষক অপ্রতুল, শিক্ষণপ্রাপ্ত কারিগরিদের মধ্যে ইতিমধ্যে বেকারত্ব দেখা যাচ্ছে, প্লেসমেন্টের অভাবে শিক্ষার্থীর আকর্ষণ কমছে। এগুলো বিশেষ। এবার গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ সি তোমাদের অনেকটাই বড়। দেখো আজ দুটো ভাগ, যদি পুরোটা দিতে হয় মনে হয় একসাথে কিন্তু সম্ভব নয়। তোমরা গ্রুপ বি পর্যন্ত ঠিক করো আগে ভালো করে। তাহলে গ্রুপ বি ঠিক করার পর চলে আসে গ্রুপ সি এ। গ্রুপ সি এ দেখো যেটা আছে 4টা এ, তবে এগুলো কম কমে আছে গ্রুপ সিটা। এখানে এমসিকিউ দেখো 1 নম্বরে তোমাদের আছে 3টি। আচ্ছা, কি আছে? ইনক্লুসিভ এডুকেশন, কী হবে? বিশেষ ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষা ব্যবস্থা। কম্পন পর্সানুভূতি ব্যবহার বোধিদের জন্য। ভারতবর্ষে ইউনিভার্সাল সলিউশন অফ এলিমেন্টারি এডুকেশন এর অর্থ সকলের জন্য প্রাথমিকভাবে 6 থেকে 14 বছরের বালক বালিকাদের। কোন শ্রেণী হবে? 1 থেকে 8। শর্ট কোশ্চেন এসে কেউ দেখো যেগুলো আছে 1 নম্বরে 3টি। প্রথম প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি, উত্তর ব্রেইল পদ্ধতি। অথবা প্রশ্ন, আংশিক বধির শিশু কাজে বলা হয় ভাষা জ্ঞান হবার পর শব্দকে সঠিকভাবে নির্ধারণ করার সামর্থ্য যাদের লোপ পায় তাদের। দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ভারত সরকারের যে কোনো একটি পদক্ষেপ। উত্তর হচ্ছে দৃষ্টিহীন শিশুদের জন্য বেসরকারি যে অর্থ খরচ করে তার 75% কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে, এই নীতি গ্রহণ করা হয়। সার্বজনীন শিক্ষার 2টি শিক্ষাগত সমস্যা কী হবে? প্রবেশের সুযোগ, সমস্যার ধারণে আর
অথবা প্রশ্ন শিক্ষায় যে স্ট্যাগনেশন বলতে কি বোঝো, পুকুরের জল বদ্ধ থাকলে বলে তাকে স্ট্যাগন্যান্ট ওয়াটার। এরকম কোনো শিশু কোনো শ্রেণীতে থেকে উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ না হয়ে যদি একই স্থানে আটকে যায়, এই আটকে থাকাকে বলে স্ট্যাগন্যান্ট। তারপরে দেখো প্রশ্ন আছে নেক্সট তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন, যেখানে আছে 4 নম্বরে একটি প্রশ্ন। এখানে প্রশ্ন আছে কি দেখো, ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা। ভারতবর্ষে সার্বজনীন শিক্ষার প্রয়োজনীয়তা। প্রাথমিক কি বলছে, প্রাথমিক বর্তমান প্রাথমিক শিক্ষার এমন এক শিক্ষা ভবিষ্যতে ভিত্তি রচনা করবে উন্নত বিজ্ঞান প্রযুক্তির অধ্যয়ন যেমন আধুনিকতা অর্জনে সাহায্য করে, তেমনি প্রাথমিক শিক্ষা দারিদ্র ও জনসাধারণ জনগণকে তোমার বিজ্ঞান ও প্রযুক্তির সুফল আস্বাদন করতে সাহায্য করে এবং আধুনিকতাকে আরও অর্থবহ করে তোলে। 1947 সালে দেখো 47 সালে স্বাধীনতা অর্জনের পর ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করে। 1950 সালে কতগুলি মূল্যবোধ সামনে রেখে সংবিধান প্রবর্তিত হয়। বিধি দ্বারা ঘোষিত 10 বছর থেকে 14 বছর বয়সী পর্যন্ত শিশুদের শিক্ষা অবৈতনিক বাধ্যতামূলক হবে। এই সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করার জন্য প্রয়োজন যে প্রারম্ভিক বা প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা। গণতন্ত্রের পূর্বশর্ত হল শিক্ষিত আলোকপ্রাপ্ত সমাজ। অশিক্ষিত সমাজে অর্থনৈতিক ব্যক্তিগত জীবনে গণতন্ত্র কার্যকরী হতে পারে না। সেই জন্য প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা প্রয়োজন। তারপরে দেখো শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক পঠগণিত ব্যক্তি অজ্ঞ ও অপদার্থ করে দেয় না, পরিবার প্রতিপালন সাহায্য করে, স্বাস্থ্য চেতনা বাড়ায়, স্বাবলম্বী হবার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করে, দেশে গণতন্ত্রের বিকাশে সহায়তা করে। এই কারণে ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা প্রয়োজন। তারপরে প্রতিবন্ধী শিশুদের সমস্যা, শারীরিক গঠন, ইন্দ্রিয় সংক্রান্ত, অঙ্গ সংক্রান্ত, পেশির ক্ষমতা প্রভাবে যদি কোনো শিশু ব্যক্তির দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে অসুবিধা সৃষ্টি হয় তখন তাকে অক্ষমতা বলা হয়। অক্ষমতার ফলে কোনো ব্যক্তি শিশু যখন পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনতিক্রম্য সম্মুখীন হয় তখন তাকে প্রতিবন্ধী বলে। প্রতিবন্ধী শিশুদের জন্য অক্ষমতার সমস্যা দৃষ্টিশক্তি সম্পন্ন শিক্ষার্থী যেভাবে করতে পারে শ্রেণীকক্ষে বোর্ডের কাজ মানচিত্র দেখতে পারে, ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশু তা পারে না। মুখবধী শিশুর সমস্যা কী হবে? 1 আত্মবিশ্বাস গঠনের সমস্যা, 2 কথা বলার ক্ষমতার সমস্যা, 3 শ্রবণমূলক প্রশিক্ষণের সমস্যা, 4 বৃত্তিমূলক প্রশিক্ষণের সমস্যা। এছাড়াও আরও যে সমস্যা আছে সেগুলি বিদ্যালয়ের সংখ্যা অপ্রতুল, ছাত্রাবাস পর্যাপ্ত নয়। প্রতিবন্ধী শিশুদের প্রতিকার করবেন শীর্ষ মনোবিজ্ঞানী, অস্থি চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। প্রতিবন্ধকতা বিশেষ সমস্যার কথা মাথায় রেখেই পাঠ্যক্রম পুনর্গঠনের সমস্যা আছে। এদের জন্য পরীক্ষা ব্যবস্থায় নমনীয়তা নেই। অপেক্ষাকৃত কম প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার নীতি সঠিকভাবে পালিত হচ্ছে না। প্রতিবন্ধী শিশুদের যাতায়াতের জন্য পরিবহন খরচাদান বা পরিবহনের ব্যবস্থা ও বিনামূল্যে পুস্তক সরবরাহের ব্যবস্থা করায় সমস্যা বিদ্যমান। গ্রুপ ডি শেষ দেখো, গ্রুপ ডি যেখানে আছে তোমাদের এমসিকিউ 1 নম্বরে 3টি। ফার্স্ট প্রশ্ন দেখো, জেসকিউএস ডিলোড কমিশন স্থাপিত 1986। তারপরে আছে তোমাদের যে জেলার কমিশনের শিরোনাম লার্নিং, তন্ত্ররূপে বিবেচিত শিক্ষণ পদ্ধতি প্রক্রিয়া, আউটপুট, মানব সম্পদ, এই দিকে অ্যান্সার কি। তারপরে তোমাদের এসিকিউ 1 কথায় প্রশ্ন আছে যে জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো? উত্তর দেখো যে জানার জন্য শিক্ষা বৌদ্ধিক শিক্ষা এবং এই শিক্ষা বেঁচে থাকার প্রয়োজনে তাদের যে ক্ষমতার পরিবর্তন, যে বিকাশ ঘটাতে, সম্মানের সাথে বাঁচতে, কাজ করতে, সম্পূর্ণ অংশগ্রহণ করতে, তাদের জীবনে গুণগত উন্নয়নে, অব্যাহত সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিক শিক্ষণ এই খুব জরুরি। মানুষের শিক্ষা কি? প্রতিটি মানুষের অভ্যন্তরস্থ এবং
দেখো, প্রতিটি মানুষের অনন্ত গুণ সম্পন্ন সম্ভাবনা পূর্ণ বিকাশ ঘটিয়ে মানুষের সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধগুলি বিকশিত করা। শিক্ষায় প্রযুক্তিবিদ্যা দুটি পরিধি: 1 সাধারণ শিক্ষার প্রশাসন ও পরিচালনা সুবিধা, 2 নির্দেশ সংক্রান্ত সুবিধে। শিক্ষার প্রযুক্তিগত কি প্রযুক্তিবিদ্যা কি মানুষের শিক্ষণ পদ্ধতি উন্নতির জন্য প্রযুক্তিগত কৌশল, উপকরণ রচনা এবং সেগুলির প্রয়োগ মূল্যায়ন করার যে সামগ্রিক ব্যবস্থা, তাই শিক্ষা প্রযুক্তিগত। যদি তোমরা না পারো স্ক্রিনশট নেবে। 4 নম্বর একটি প্রশ্ন দেখো, একসাথে বসবাসকে উদ্দেশ্য শেখ ধারণা উল্লেখ করে। একত্রে ধারণা, এটা তোমাদের 4 নম্বরের প্রশ্ন একটি আছে। শেষ প্রশ্ন দেখো, এটি একদম শেষ পর্যায়ে আছি। শান্তিপূর্ণভাবে একত্রে বসবাসের যে আন্তর্জাতিক যে ব্যবস্থা, দেখো 1 আলাপ আলোচনার মধ্য দিয়ে সকলের সহাবস্থান, 2 বিদ্যার্থীর মধ্যে অহিংসার মূল্যবোধ গড়ে তোলা, 3 একত্রে বসে কৌশল শিক্ষার্থী সহনশীল এবং পরমত সহিষ্ণুতা, অপরের প্রতি সহযোগিতা এবং সামাজিক মূল্যবোধের অপরিহার্য। জাতি, ধর্ম, লিঙ্গ, মানব গোষ্ঠীর যে বহুধা বিভক্ত করেছে, এই বিভেদ জাতিগুলির পথ প্রশস্ত করেছে। সামাজিক ঐক্য সংহতি করতে হবে। শিক্ষা দেশাত্মক প্রয়াস গঠন করতে হবে এবং সেই সঙ্গে শিক্ষার্থীর যে আন্তর্জাতিকতা মানবতাবোধ তৈরি করতে হবে। 6 হচ্ছে প্রথাগত শিক্ষা প্রক্রিয়া বা ফর্মাল এডুকেশনের মধ্যে নানা সামাজিক শিক্ষা সংস্কৃতির তোমাদের যদি অসুবিধা হয় তোমার স্ক্রিনশট নিয়ে অনেকটা লিঙ্ক ভিডিও আছে। সংস্কৃতিমূলক কার্যক্রম গ্রহণ করে সমাজের সঙ্গে সংযোগমূলক দৃঢ় করতে হবে। বস্তি উন্নয়ন প্রকল্প, বয়স্ক সাক্ষরতা এবং বৃদ্ধ সেবা প্রকল্প, কমিশনের সার্বিক এবং মানুষের জন্য সমবেদনা, সংবেদনশীলতা, সহযোগিতা ইত্যাদি উন্নত উদ্দেশ্য। শিক্ষায় প্রযুক্তিগত গুরুত্ব কী? 1 শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানকে আরও উৎসাহ দান করবে। 2 প্রযুক্তি বিজ্ঞান শিক্ষাকে ব্যক্তিকেন্দ্রিক করে। 3 প্রযুক্তি আরও বৈজ্ঞানিক পরীক্ষণ এবং শিক্ষণ কাজকে স্থাপনা করে। 4 একটি পরীক্ষণ শিক্ষণ কাজকে শক্তিশালী করে। 5 প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা লাভের সুযোগকে তাৎক্ষণিক ও সহজ করে তোলে। 5 এটি সকলের জন্য শিক্ষা সুযোগ পাওয়ার দরজা করে দেয়। তাহলে অনেকক্ষণ ধরে এটি করলাম, তো পুরো উত্তরটি শেষ হয়ে গেল। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো, তোমাদের সাফল্য কামনায় কমেন্টের আশায় রইলাম। তোমাদের এই পুরো বিষয়টি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।